our shows anywhere, anytime. Millennium TV. প্রিয় দর্শক, সম্ভাবনার বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। আমি নূর মোহাম্মদ দফাদার, আমাদের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমার সাথে আছেন বিজ্ঞ আলোচনা করছেন এবং একজন সমাজকর্মী, নিউজ রাইটার, লেখক এবং এডিটর, সিনিয়র জার্নালিস্ট, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ জয়নাল আবদিন নিউ ইয়র্ক থেকে, এবং বাংলাদেশ থেকে একজন এক্স ব্রিগেডিয়ার জেনারেল। 8টি বৎসর বহুত কষ্টে তার জীবনযাপন কাটছিলেন আয়নাঘর নামে একটি স্থানে, যেটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর নতুন একটি আবিষ্কৃত জায়গা আয়নাঘর। জনাব রিজভী সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে মিলেনিয়াম টিভি ইউএস এর সম্ভাবনার বাংলাদেশে কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাকে, আপনার জয়নাল ভাইকে এবং দর্শক শ্রোতাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, আপনার সাথে গত 2টি পর্বেতে অনেক কথা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ তৌফিক দান করছেন আপনার সাথে কথা বলার। আজকেও যদি সম্ভব হয়, সম্ভাবনার বাংলাদেশে আপনাকে নিয়ে আমরা 2-4টি কথা বলবো। আপনার ধারণা বা আপনার আইডিওলজিতে বর্তমান সরকারকে নিয়ে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এবং বাংলাদেশ কি বর্তমান সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা অনেক ব্যাপক, এটার অর্থ অনেক ব্যাপক অর্থবোধক প্রশ্ন, এবং এটা সহজ জবাব নয়, খুব কঠিন জবাব। পরিস্থিতি এখন আমি স্থিতিশীল বলতে পারছি না, আবার অস্থিতিশীলও বলতে পারছি না, কারণ সব বাজার পরিস্থিতি যে অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল বলা যাবে না। একটা বিপ্লবোত্তর দেশে, একটা গণঅভ্যুত্থানের দেশে সরকার আরো অনেক সাহসী পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল বলে আমি মনে করি। আমি ডক্টর ইউনূস, আমি মনে করি একজন যোগ্য। এই অবস্থায় বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে ওনার কোনো বিকল্প ছিল না, এবং উনি একজন মেধাবী যোগ্য ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশের গর্ব উনি মনে করি। তো ওনার সাথে যে উপদেষ্টা মন্ডলী আছে, ওনারও আমি আগে বলেছি, ওনাদের সেবার ব্যাপারে আমার সম্পূর্ণ আস্থা নেই। ওনাদের দেশপ্রেম, সত্যানিষ্ঠা, আস্থা, যোগ্যতা এবং জাতীয়তাবাদী চেতনাবোধ, এটা আমি জিনিসটা একটু জোর দিচ্ছি, যে আমাদের কিন্তু দেশটাকে বিভেদ করে রাখা হয়েছে। যে ব্রিটিশ পলিসি যেটা ছিল ডিভাইড এন্ড রুল, ওই ডিভাইড এন্ড রুলের মাধ্যমে কিন্তু ভারত আমাদেরকে বিভক্ত করে রেখেছে। আমরা দেশে অধিকাংশ জনগোষ্ঠী বলি আমরা বাংলাদেশি, কিন্তু একটা দল তারা বাঙালি জাতি বলে। আমরা পাসপোর্টে লিখছি আমার জাতীয়তা বাংলাদেশি, আমরা যে কোনো ফর্ম ফিল আপ করে যাচ্ছি আমার জাতীয়তা বাংলাদেশি, কিন্তু একটা দল নিজের জাতীয়তা অস্বীকার করে, তারা বলে আমরা বাঙালি জাতি। বাঙালি জাতি মানে দুই বাংলা এক, এবং এইভাবে ভারত তাদের মাধ্যমে আমাদের জাতি বিভক্ত করে রেখেছে। তো আমাদের বিভক্তির উপরে উঠতে হবে, এবং এই ব্যাপারে আমি মনে করি বিপ্লবী সরকার অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করতে পারেন, এবং তারা এই বিপ্লবোত্তর পরিবেশে পরিস্থিতি আরো দৃঢ়ভাবে, আরো সফলভাবে, আর শক্তভাবে আমি মনে করি ওনাদের এটাকে। হ্যালো, আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি জি, বলেন। সাউন্ড আসছিল না কেন জানি, সাউন্ড আসছে না। আপনি আমার ফোনে কথা বলেন। জয়নাল ভাই, জি, ওনার মানে ফোনে কথা বলেন, ওনার ফোনে মনে হয় কোনো সমস্যা হয়েছে, লিঙ্কের কোনো সমস্যা আছে মনে হয়।
লিঙ্কের সমস্যা নেই, কোনো ফোনে কোনো সমস্যা হচ্ছে। তো আপনি ওই কথাটার যে আপনি বলুন। না, ওনার কথা তো উনি আমি কি বলছেন যে না, আমি আপনাকে এই প্রশ্নটা করি, বর্তমান বাজার পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের অবস্থান এবং বর্তমান সরকারের 2 মাস পার হয়ে গেল, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, যে কয়েকটি দল আছে সবাই চাচ্ছে গণতান্ত্রিক অধিকার তাদের অধিকার, এবং তারা যে সমস্ত উচ্চবাচ্য কথাবার্তা বলছে এতে বর্তমান সরকারের কোনো অস্তিত্ব নাই। এ নিয়ে অনেক কিছু দেশে বিদেশে অনেক কথাবার্তা চলছে এবং বৈদেশিক পত্রিকাগুলো অনেক কিছু লেখছেন, পাকিস্তানের ডন পত্রিকা অনেক কিছু লেখছেন। সো আপনি একজন জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট, আপনার উক্তি কি? আমি এটা বিশ্বাস করি যে এই সরকারকে ব্যর্থ করার জন্য, এবং ওই ব্যর্থ করার মূল লক্ষ্য হচ্ছে এই দেশকে ভারতের পকেটে আবার নিয়ে যাওয়ার জন্য। মূল কথা এটা। যা কিছু হচ্ছে বর্তমানে, যত প্রচারণা চলছে স্বদেশে বিদেশে, বিশেষ ভারতীয় পত্রপত্রিকাতে, এই সবের মূল লক্ষ্য একটাই, বাংলাদেশ এই যে একটু কিছুটা হলো নিঃশ্বাস ফেলতে ফেলেছে, একটা দেশপ্রেমী সরকার ক্ষমতায় এসেছে, ভোট নেই, জনগণের সরকার, এটা একটা আন্দোলনের মাধ্যমে যেটা এসেছে, তাকে ব্যর্থ করার জন্য যত প্রক্রিয়া, যত জঘন্য চক্রান্ত, সব ওই চক্রান্তগুলো আরো অ্যাক্টিভ হয়েছে, এবং তাদের যারা স্বদেশে বিদেশে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, পালিয়ে আছে, ওইগুলোকে আরো জোরদার হওয়ার জন্য, শক্তি অর্জন করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আরো অনেক সংস্থা আছে, এবং তাদের যারা দোসর বিদেশি, মনে করেন ইসরায়েল থেকে আরম্ভ করে ইয়ে পর্যন্ত, কি বলে না, সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত, এই সবাই মিলে এখন আমাদেরকে খেয়ে ফেলার মতো একটা অবস্থা আমরা দাঁড়িয়ে আছে। একবারে বাংলাদেশকে পুরোপুরি দখল করার মতো প্রক্রিয়া। এখন এই জন্য আমাদের মধ্যে যে প্রিপারেশন প্রয়োজন ছিল, রাজনৈতিক দলগুলোকে আমি একটা কথা বলতে চাই সরাসরি, এই সরকার কমপক্ষে বাংলাদেশকে ইন্ডিয়ার পকেটে দিবে না, এই ব্যাপারে আমি তো নিশ্চিত। আমাদের উচিত হবে এই সরকারকে যেইভাবে হোক টিকিয়ে রাখা, যে কোনোভাবে টিকিয়ে রাখা। এখন আমরা যদি মনে করি যে নির্বাচন দিলেই আমরা মানে ভালো হয়ে যাব, আমরা শাসন করতে পারবো, আমার মনে হয় না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো, আমার মনে হয় না। জনগণের কাছ থেকে এটা আসতে হবে। যেভাবে একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি, জনগণের, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে, আমাদের শিশুদের রক্তের বিনিময়ে, সেই রক্তকে আমরা ভুলতে পারি না। এর মধ্যে চরম বেইমানি হবে। আমরা এখন যারা দেশপ্রেমিক, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাসী, কমপক্ষে এই 99% মানুষের দেশকে, মুসলমানের দেশকে আমি 99% বলবো। আর যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে, এরা আমাদের লোক নয়, এরা আমাদের জন্ম নিয়েছে, কিন্তু তারা বাংলাদেশকে তাদের দেশ বলে মনে করে না। তারা যারা ভারতকে তার বন্ধু বলে মনে করে, আমরা তাদেরকে আমাদের সন্তান বলে এখনো মনে করি না। থ্যাংক ইউ। আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব। থ্যাঙ্কস। জি, আমি জয়নাল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে বাংলাদেশে যে যত অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, যে সে বিষয়ে যত রকমের বাংলাদেশ সরকার বিরোধী যত রকমের অপপ্রচার করছে, সব রয়ের কারসাজি, এবং এগুলিকে বর্তমান সরকার অস্থিতিশীল করার জন্য, বর্তমান পরিস্থিতি নাজুক করার জন্য, এবং সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হচ্ছে। এর বাইরে আর কোনো কিছু নয়। আমি সম্পূর্ণ একমত জয়নাল ভাইয়ের সাথে। দ্বিতীয় জয়নাল ভাইয়ের সাথে এটা আমি একমত যে আমরা যদি মনে করি যে আজকে নির্বাচন, 3 মাস পরে নির্বাচন দিলেই দেশে গণতন্ত্র এসে যাবে, আমি এটা মনে করি না। কারণ দুটা ফ্যাক্টর আছে। একটা হলো সমস্ত প্রশাসনিক যন্ত্র ধ্বংস করে দিয়েছে, শিক্ষা, পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে, এগুলি সব করে আনডু করে রিডু করতে হবে, এবং পাশাপাশি দলের সংস্কার করতে হবে। আপনি যদি দলের সংস্কার করে আবার নির্বাচন দেন, তাহলে আবার আমি দলের সরকারটা দলের উপর ছেড়ে দেন।
দলকে নিয়ে আমাদের না দলের ভিতরে আমি আমি ঠিক আছে, না না আমি যে দলের দল সংস্কারে কি যেমনি করবে করে বলছি না আমি, please, না কিন্তু যে দল দলের যেমনি মধ্যে যদি করে গণতন্ত্র তারা না করবে। থাকে, তাদের আমি আপনার কথা বলি, তাদের দল জনাবে দল কিভাবে করবে তারা ঠিক করবে, আমাদের এটা ঠিক করার কোনো প্রয়োজন নেই। আমি না, আমি এখন যেটা এই বলতে চাচ্ছি মুহূর্তে সেটা হলো দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না থাকে তাহলে আরে তারা ভাই দেশে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এখন কিভাবে? আমি আপনার কথা বলি, আমাদের দলের মধ্যে সরকার মানে সেই সরাসরি দ্রুত আসবে না, তেমন ছিল আমাদের এই মুহূর্তে ওদের প্রথম দায়িত্ব, আমাদের দায়িত্ব হচ্ছে আপনারা দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। এখন ভোট দেওয়ার ভোট নির্বাচনী প্রধান কাজ নয়, নির্বাচনের আগে যেটা আপনি একটু আগে বলেছেন, যারা এই পরিস্থিতি তৈরি করতে হবে, তাদেরকে আগে দেশটাকে আমরা সুশীল করি, স্টেবল করি, স্টেবল করার জি পরে এরপরে ওই দলগুলো যেগুলো মানে কারণ ডেমোক্রেসি নাই, তাদের দল ডেমোক্রেসি আনার দায়িত্ব আমাদের নয়, এই সরকারের নয়, এটা হেদের দায়িত্ব। হেদের দায়িত্বকে না, তাদের দায়িত্ব বটেই, তাদের বটে অবশ্যই। আমি সরকারকে দায়িত্ব দিচ্ছি না, আমি বলছি যে দশগুলোকে সংস্কার করার জন্য সময় দিতে হবে এবং এটার জন্য আগে সরকারকে যৌক্তিক সময় দিতে হবে যেন বাকি সবকিছু গুছিয়ে এনে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা তুলে দেওয়া। তো আমরা যদি দলগুলো যদি ইন দ্য প্রসেস যদি দলগুলো সংস্কার না হয় তাহলে কিন্তু আবার ওল্ড ওয়াইন ইন নিউ বটল হয়ে যাবে। আমাদেরকে সংস্কার হবে আগে, বাংলাদেশ থেকে এই কুচক্রী চক্রকে জিরো করে ফেলতে হবে, সোজা কথা। জি জি অবশ্যই অবশ্যই, এটা এবং আমি মনে করি বর্তমান সরকারের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম হওয়া উচিত যে দেশে যত রকমের জুলুম নির্যাতন এগুলি বিচার করতে হবে এবং যেগুলো এখনো যারা ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্রের সাথে জড়িত আছে তাদেরকে চিহ্ন করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলেই আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে পারবো। আমাদের কারা চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আন্ডু করে রিডিউ করতে হবে, এছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আবার। স্যার, আপনি খুব চমৎকার একটি কথা বলছেন, কিন্তু এখনো অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং ডিভিশনাল এসপি বলেন, ডিভিশনাল যে আমাদের ডিসি মহোদয় যারা আছেন, ওনারা তো গত সরকারেরই, এই সরকার তো এসে কিছুই করেন নাই। সো এবং যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা তো গত সরকারেরই লালিত পালিত, আল্লাহ রহমত, ওনাদের কথাই বলেন। এই সরকারের কোনো কথা এখনো সুন্দরভাবে ওনারা শুনেনও না, বলেনও না, এবং গত সরকারে যা কিছু কাজকর্ম করে গেছেন ওগুলোর উপরেই ওনারা ওনাদের নসিহত বাণী কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং যে বিচার করবে যারা ক্রাইম করছেন, এই যে গত কয়েক মাস যাবত যে ক্রাইমগুলো করছেন, যারা করছেন, যেগুলা মারা গেছেন, যারা উইন্ডেড হইছেন, যারা এটি জেলে ছিলেন, এগুলোর বিচার করা যাবে না, এই কথাগুলো তারা বলছেন। এগুলো নিয়ে কি বলবেন স্যার? আসলে যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অবিচার, যে কোনো ধরনের জুলুমের বিচার অবশ্যই হতে হবে। ইনজাস্টিস এনিওয়্যার ইজ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। যদি এগুলোর বিচার না করা হয় তাহলে সারা দেশ আবার আমরা সে আগের অবস্থায় চলে যাব। আমাদের সেই ফ্যাসিবাদী আমলে আমরা যেতে চাই না। এই দেশে আবু সাইদের মতো তরুণ রক্ত দিয়েছে আবার সেই অন্ধকারে চলে যাওয়ার জন্য নয়। আমরা একটা আশার আলো দেখেছি। যারা অপরাধ করেছে, আমি ঢালাওভাবে প্রশাসনের সবাইকে আমি দোষারোপ করছি না, কারণ আমি সরকারি কর্মকর্তা ছিলাম, আমি জানি সরকারি কর্মকর্তা অনেক সময় বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়। যারা বাড়াবাড়ি করেছে, যারা ক্রিমিনালাইজেশনের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে চরম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে তাদের মধ্যে যারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তাদেরকে এখানে সরাতে হবে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাকে, আজকে আমাকে একজন কর্নেল পাঠিয়েছেন তাওদা ভাই, আমি আপনার মাধ্যমে সবাই জানাতে চাচ্ছি। উনি আমাকে লিখেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 803 জন সাব ইন্সপেক্টর নিয়োগপ্রাপ্ত হয়েছে। এই সকল সাব ইন্সপেক্টর পাসিং আউট আগামী 31 অক্টোবর, অর্থাৎ আর 2 সপ্তাহ পরে। এদের মধ্যে প্রায় 200 জন হিন্দু, তার মানে শতকরা 25% বেশি। আমাদের দেশে 8%, শতকরা 8 জন হিন্দুর দেশে শতকরা 25% হিন্দু কি করে সাব ইন্সপেক্টর হয় আমি জানি না। 200 জন গোপালগঞ্জের, 64 জেলার একটা জেলার 200 জন কি করে আমি জানি না। 403 জন ছাত্রলীগের ক্যাডার, এটা হলো সাব ইন্সপেক্টর। আচ্ছা, সে আমাকে আরো লিখছে 68 জন এএসপি নিয়োগ প্রদান করা হয়েছিল, পাসিং আউট 20 অক্টোবর, আর 3 দিন 4 দিন পরে।
এরা সবাই ছাত্রলীগের ক্যাডার। আমি তো খুব ভয়াবহ, মানে চোখে অন্ধকার দেখছি। আমি জানি না সরকারের এগুলো গচরে আছে কিনা। আমি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এগুলো সঠিক তদন্ত করা হোক, এবং এগুলি হলে এগুলোর ব্যাপারে কি করণীয় সরকারের সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করা উচিত। কারণ আমরা ফ্যাসিবাদদের দোসরদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না, ফ্যাসিবাদ দোসরদের আমরা প্রশাসনে দেখতে চাই না, আমাদেরকে সেই অন্ধকার যুগে আমরা ফিরে যেতে চাই না। আপনি চমৎকার একটি ইনফরমেশন দিচ্ছেন। এই যে যে কয়েকজনের নাম বলছেন, যতজনের কর্নেল মহোদয় আপনাকে পাঠাইছেন, দেখেন যে ওনাকে সম্মানের সহিত বলে এই যে 200 কতজন দিচ্ছেন নাম, ওনাদের বার্থ সার্টিফিকেট, ওনাদের সবকিছু তদন্ত করে গিয়ে দেখেন ওনারা কি আসলে গোপালগঞ্জের। আমি তো তোরা পেয়েছি। আমি একটু কথা বলবো এখানে, আপনি জিনিসটা শুনে রাখেন ভালো করে। তা হচ্ছে যারা এখানে নতুন ভাবে দরখাস্ত করেছে, এদের সবাইকে বার্থ সার্টিফিকেট চেঞ্জ করা হয়েছে, এদের অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে, এবং এদেরকে মানে এদেশের নাগরিক হিসেবে গ্রহণ করা হয়েছে। মিথ্যাভাবে করেছে এগুলা। আপনাকে ধন্যবাদ। আমি শেষ করতে পারিনি। ওদের আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত 99% লোক এভাবে এসেছে। এরা সবাই গ্রাম থেকে ওদের কাগজপত্র রেডি করে এসেছে, প্রমাণ করা হয়েছে মানে কাগজপত্রে তারা এই দেশের নাগরিক জন্মগত ভাবে। এরা একজন বাস্তবে কেউ নাগরিক না এখানকার। এদের পূর্বপুরুষরাও এখানে চলে গিয়েছে, নিজস্ব ইচ্ছা চলে গিয়েছে 47 বা আগে পরে, এবং এরা এখানে তাদের সম্পত্তিগুলো তার বিক্রি করে গিয়েছে। কিন্তু সেগুলাকে বলছে আমাদেরকে জোর করি, আমরা এটা বিক্রি করিনি। এই এবং ওদের কাগজপত্রগুলোর এটাকে প্রমাণ করার জন্য তারা অফিসিয়াল যত রেকর্ড ছিল রেকর্ডে চেঞ্জ করে ফেলেছে বাংলাদেশের মধ্যে। সুতরাং হাসিনার আমলে যাদেরকে নিয়োগ করা হয়েছে, যেখানে নিয়োগ করা হয়েছে, তাদের সমস্ত নিয়োগকে অবৈধ ঘোষণা করতে হবে, না হলে আপনি জিনিসটা পাবেন না। এবং সবাইকে চেক করতে হবে, গণহারে চেক করতে হবে। আপনি এই যে 16 বৎসরের যত নিয়োগ এমপ্লয়ি আছে, কিভাবে এগুলা কিভাবে আছে এটা কোনো কথা নয়, এসেছে এইভাবে অবৈধ সরকারের নিয়োগ পাত্র সমস্ত জনগণ, সমস্ত কর্মচারী অবৈধ, এইভাবে আপনাকে যেতে হবে। আপনি এখানে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। নমনীয় হবেন আপনি মরবেন, সোজা কথা। আমি একটা কথা ছোট মানুষ বললাম, খেয়াল রেখেন এগুলা। আপনি এখানে নমনীয় দেখালে আপনি মরবেন, আপনার দেশ মরবে না। রাষ্ট্রকে এরা হাসিনা কি আপনাকে ক্ষমতা, আপনাকে তো আছে বংশানুক্রমে থাকার জন্য এখানে এসেছে। আমার দেশ আমার, রাষ্ট্র আমার, মাতৃভূমি আমার। আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি এই কথাটা বলছি, এবং আমার দেশের 18 কোটি জনগণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। লক্ষ লক্ষ মা বোন এবং ভাই বোন আমাদের বেকার, মাস্টার ডিগ্রি পাস, তারা বেকার, তাই না? তারা কাজকর্ম পাচ্ছে না, তারা সাঁতার কেটে অন্য দেশে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, রুজি রোজগারের জন্য। কিন্তু আমরা ইনভেস্টিগেশন টিমে পাওয়া যাচ্ছে যে, আপনাকে জাস্ট ছোট্ট তথ্য দিচ্ছি, ত্রিপুরার, আসামের, বর্ধমানের, পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলের লোকজন এখনো আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন। হ্যাঁ, সেটাই বলছি। আমি আপনি শুনুন, শুধু কাজ করছে না, শুধু টাকা নিচ্ছে না, এরা আমাদের দেশের সমস্ত তথ্য, সবকিছু দেশের ভালো, যেমন ল এনফোর্সমেন্ট অথরিটিতে কাজ করছে, যেমন তারা ডিফেন্সে কাজ করছে, স্কুল কলেজে আছে, সবখানে আছে, ডিফেন্সে কাজ করছে, ল এনফোর্সমেন্ট অথরিটিতে আছে, এবং তারা আমাদের জাস্টিস করেও আছে। ওকে, আর কোথায় যাবেন আপনি? সো আমাদের মিডিয়া ইনভেস্টিগেশন টিমে অনেক কিছু আমরা পাই। সো আমাদের বলার কথা বলবো, আমরা তো কিছু হলেও আমরা পাই।
এটা আমাদের এই যে 2 মাসের সরকার, এই 2 মাসের সরকার আমরা ওনাদেরকে আমরা ইনফরমেশন দিতে পারি। ওনারা তো এগুলা সব নিয়ে আসে নাই। ওনাদেরকে আমি আর আপনি তথ্য দিতে পারি, ওনাদেরকে সহযোগিতা করতে পারি, তাই না? আমরা যারা রাজনৈতিক দল আছে তারা সহযোগিতা করতে পারে, তারা তো আন্দোলন সৃষ্টি করতে পারে না, তারা তো কেওয়া সৃষ্টি করতে পারে না, নাকি ব্রিগেডিয়ার জেনারেল ভাই? না, কেওস আন্দোলন তো যে কেউই করতে পারে, এটা করতে পারে না বলাটাকে আমি ঠিক বলবো না। আর আপনারা যে সমস্ত স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন প্রশাসনে কি আছে না আছে, আমার সরাসরি যাতে প্রত্যক্ষ জ্ঞান নেই, আমি এবার মন্তব্য না করাটাই ভালো মনে করি। প্রশাসনে কে কতজন কিভাবে জড়িত আছে এটা আমি এখন পর্যন্ত কিন্তু হাসপাতালেই আছি আমি এখন পর্যন্ত, ওই জন্য আমি এখনো মানে ময়দানে নাই দেখে আমি অত কিছু জানতে পারছি না। তবে আমার কথা একটাই, যারা এই ফ্যাসিবাদদের দোষর ছিল তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না। আর বাকি সমস্ত জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দুটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা অন্যায় অবিচার জুলুম করেছে তাদের বিচার হতে হবে, আর যারা বর্তমানে জাতীয়তাবাদী শক্তি তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করতে হবে যেন যত দ্রুত সম্ভব আমরা এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে উঠে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে একটা যৌক্তিক সময় নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট নয়, এটা একটা অস্থায়ী অ্যারেঞ্জমেন্ট। আমাদের স্থায়ী ব্যবস্থা যেটা, সেই ব্যবস্থা উত্তরণের জন্য আমাদের পথ খুঁজতে হবে। এবং এই জন্য আমি প্রথমেই বলেছিলাম আপনার মনে আছে নিশ্চয়ই, যে আমাদের যে উপদেষ্টা পরিষদ যারা আছেন ওনাদের বাই এন্ড লার্জ অধিকাংশ ভালো আছেন। কয়েকজনের ব্যাপারে আমার আস্থা নিয়ে আমি নাম বলে ওনাদেরকে বিব্রত করতে চাই না। ওনাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা, দক্ষতা, এগুলো না থাকলে তো আপনার একটা এত বড় বিপ্লবের পর একটা দেশ বহুত এগিয়ে যাওয়া উচিত ছিল। আমরা দৌড়ে যাওয়া উচিত ছিল, আমরা এখন হামাগুড়ি দিচ্ছি, উই আর ক্রলিং। অথচ একটা বিপ্লবের পরে একটা দেশ অনেক এগিয়ে যেতে পারে, 50 বছর এগিয়ে যেতে পারে অল্প কয়েক বছর। তো এই জন্য আমাদের সরকারকে আমি অনুরোধ করব যে ওনারা যেন সঠিক সিদ্ধান্ত নেন। ওনারা যোগ্য লোক, প্রয়োজনে আমাদের উপদেষ্টা পরিষদ একজন 4-5টা মন্ত্রণালয় দিয়েছে, উপদেষ্টা পরিষদ বাড়ানোর মধ্যে কি সমস্যা আমি জানি না, এবং আমাদের দেশে যোগ্য লোকের অভাব আছে বলে আমি মনে করি না। দেশপ্রেমিক, জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ ব্যক্তির অভাব আছে বলে মনে করি না। তো এগুলো সমন্বয় করে আপনার উপদেষ্টা পরিষদের পরিসর বৃদ্ধি করে সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আগানোর জন্য যা যা করণীয় ওনারা করতে পারেন। ওনাদের অনেকেরই আছেন এখানে যারা যোগ্য, দক্ষ, মেধাবী, ওনারা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে আমি মনে করি এটা সম্ভব। আপনাকে অশেষ ধন্যবাদ জয়নাল ভাই। সরকার কোন রকমের দেশের ভিতর থেকে বাইরে কোনো চাপের মুখে আছে কিনা আমি জানি না। আমার মাঝে মাঝে আশঙ্কা হয় যে সরকারের কোনো চাপের মুখে আছেন। দেখুন, চাপ থাকবে, সবকিছুই থাকবে। দেশ আমাদের গড়ে নিতে হবে। এনিওয়ে, আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর আবার নিয়ে আসছি সম্ভাবনার বাংলাদেশে। আমাদের সাথেই থাকুন। নিশা ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, 7ম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। প্রিয় দর্শক, আমরা আবার ফেরত আসছি সম্ভাবনার বাংলাদেশে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে, বাংলাদেশের বর্তমান সম্পর্কে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের বাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এবং এখন কথা বলবো বাংলাদেশের বন্ধুসুলভ দেশগুলো, প্রতিবেশী দেশগুলোর আচরণ এবং আমরা বর্তমান সরকার আমরা কোন দিকে যাচ্ছি। জয়নাল ভাই।
এবং লাইন কি আপনাদের এখানে লাইন ডিস্টার্ব করছে না আমার এখানে লাইন ডিস্টার্ব করছে? আমাদের এখানে তো কোনো ডিস্টার্ব আমি পাচ্ছি না ভাই। আমার কেন হচ্ছে আমি বুঝলাম না, আমাদের হয় না কখনো। যাই হোক, বলেন। জি, এটা সামটাইম হতেই পারে, এটা নেটওয়ার্কিং এর ব্যাপার, কোনো অসুবিধা নেই। ভাইজান, আমরা বাংলাদেশের সম্ভাবনা, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এবং বাংলাদেশ আমাদের আশেপাশে চতুর্দিকে ইন্ডিয়া, একদিকে মাত্র বার্মা, এবং সারা বিশ্বে আমাদের বন্ধুসুলভ দেশ অনেক আছে। এখন আপনার কাছে জানতে চাবো, আপনাদের দুজনের কাছে, ইসলামাবাদে একটা সেমিনার হচ্ছে 18 তারিখ থেকে 3 দিনের। ওখানে বাংলাদেশকে নিয়ে অনেক কিছু লেখছেন ডন পত্রিকায়। আমাদের জয়নাল আবদিন ভাই কি দেখছেন কিনা জানি না। সো আপনাদের দেখা সম্ভব হয়েছে কিনা বাংলাদেশের অস্তিত্ব নিয়ে? বাংলাদেশ আমার দেখা কি লিখেছে যে সারবস্তু বলেন, তাহলে মন্তব্য করতে পারবো। ওনারা লেখছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশটাকে নিয়ে বিশ্বে যাই বলুক না কেন, যে বাংলাদেশ নামে দেশটি থাকবে কিনা আদৌ ডন পত্রিকায়, এটা বলা যাচ্ছে না। এটা কি সাবএডিটোরিয়াল এসছে? হ্যাঁ। সো আমি বিস্মিত যে কি করে একটা বিদেশি রাষ্ট্র নিয়ে একটা দেশের পত্রিকা এরকম লিখতে পারে। ডন পত্রিকা এমন একটা নামি দামি পত্রিকা, তাই না? সো আমি এটা দেখে আমি নিজেই আশ্চর্য। সো আমি বিস্মিত। সো ডন পত্রিকা তো ওয়েল নোন। সো জয়নাল ভাই, আমি এই দেশ এসছে, এই দেশটিকে থাকবে ইনশাল্লাহ। এই দেশের মাটি প্রয়োজন হলে যুদ্ধ করবে, এই দেশের মানুষ যুদ্ধ করবে। এদেশে আমরা একবার স্বাধীনতা অর্জন করেছি, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন, আমরা প্রয়োজনে আমরা জীবন দেব। আমি মনে করি এই দেশ ইনশাল্লাহ টিকে থাকবে। 90% মুসলমানের দেশকে আল্লাহ অনেক চড়াইতে পারে, আল্লাহ এই অবস্থায় নিয়ে এসছে। আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। ডন পত্রিকার সাবএডিটোরিয়াল লিখে থাকবে, আমি নিন্দা জানাই। এই ধরনের কথা আমাদের একটা বিদেশি মুসলিম দেশ সম্পর্কে, একটা পাকিস্তানের একটা মুসলিম দেশ হয়ে এই ধরনের কিভাবে মন্তব্য করতে পারে তারা? আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত। আমি এতে একটা পত্রিকা, এটা তো সরকার করে নাই, সরকারি তরফ থেকেও কেউ করে নাই। একটা পত্রিকার এডিটোরিয়াল পেজে আসছে। এতে আমি মিলেনিয়াম নিউজ এবং মিলেনিয়াম টিভি 24, আমাদেরও অনলাইন পত্রিকা আছে, আমরাও সেখানে ভেটো দিছি পাকিস্তানের এই সময় এই পত্রিকার এই সমস্ত এডিটোরিয়ালের কর্মকাণ্ডে। কারণ এগুলো তাদের করা উচিত না, বলা উচিত না। ইন্টারন্যাশনাল ওয়াইজ বাংলাদেশকে নিয়ে তাদের এই মন্তব্য। জয়নাল ভাই, অবশ্যই জয়নাল ভাই বলেন। একটা পত্রিকা এবার লিখতে পারে, এটা লেখা সেখানে যুক্তি থাকতে পারে। তবে আমি একটা কথা বলি, আমি একটা পয়েন্টে এটাকে স্বীকার করি বা সমর্থন করি। এটা হতে পারে এই জন্য, যেহেতু আমাদের মধ্যে, আমরা যারা বাংলাদেশে আছি বা মুসলমানদের মধ্যে কোনো একতা নাই, বাস্তব অর্থে কোনো একতা নাই, যাকে একতা বলা হয় রিয়েল অর্থে। শুধু আমরা মরবস করবো এইসব কথা বললে কোনো কাজ হবে না। যখন আরম্ভ হবে তখন দেখা যায় আমরা পালাই চলে গেছি। এরকম ঘটনা ঘটেছে ইতিহাসে, আমাদের ইতিহাসে ঘটেছে, আমাদের সামনেও ঘটেছে। নাহলে একটা এই গভর্নমেন্ট কিভাবে 16 বছর ছিল ক্ষমতায়, যদি এটাই হতো যে আমরা পালাবো না, তাহলে এই গভর্নমেন্টকে কেন 16 বছর আমরা রেখেছি ক্ষমতার মধ্যে? পালিয়েছে বলেই তো এটা হয়েছে। এবং আমি এই জন্য এখানে প্লিজ, সবাই কিরকম আছে যে আমি এখানে আসি কথা বলেন, যারা আমাদের দখল করে, যারা আমাদের দেশকে ভালোবাসে, যারা দেশের জন্য কাজ করে, এখনো কাজ করতেছে, তারপর ভাই আমাদের যা কিছু আমরা হাসিনার ভিতরে কথা বলতে পারবো না। সাংবাদিকতার মধ্যে অবস্থা হয়ে গেছে কেন হচ্ছে যে কোনো দেশে। হ্যাঁ, তাহলে আপনি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি কথা বলার সময় নষ্ট করা আমি মনে করি। আপনি কাকে নিয়ে জীবন দিবেন? এই মানুষটা কোথায়? হে লিডার কোথায়? আমাদের কেউ কাকে লিডার মনে, কেউ কার কথা মানি না। আমরা মনে করি আমরা সবাই আমরা যথেষ্ট। এই যে বিভক্তি, এটা হচ্ছে প্রধান সমস্যা।
আমরা দেশের স্বার্থে এক, ইন্ডিয়ানরা তাদের দেশের স্বার্থে এক। আপনি বলেন কি কি আছে কি মানে না, ওই কনফিউজ বাড়লো ওইটাকে, কিন্তু যখন বাংলাদেশের প্রশ্নে আসে সবগুলো একত্র হয়ে যায়, সবগুলো একত্র হয়ে যায়। আমার মনে কি আমরা এখানে এই নিউ ইয়র্কে যারা চুরি করেছে, খুন করে এখানে আসি পালাইছে বাংলাদেশের মানে লোকগুলা, তারা এখনো হিন্দুদের কাছে দুর্গা পুজো হয়, ওরা হয় সংখ্যা বেশি। মুসলমানরা হিন্দুদের দুর্গা পূজা এক নম্বর ব্যক্তি, ওদের পক্ষে স্লোগান দেয়, আমাদের মেয়েরা সেরকম গান গায়, মা দুর্গার পক্ষে গান গায়। কি বলেন, আমাকে বিশ্বাস করতে হচ্ছে এগুলো? কি বিশ্বাস করবেন? স্ট্রেঞ্জার ইজ ট্রুথ, কি ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, রূপকথাকে হার মানায়। বাংলার একটা কথা, এটা ইংরেজি কথা, স্ট্রেঞ্জার ইজ ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। ব্রিগেডিয়ার জেনারেল ভাই 100% ট্রুথ, 100% ট্রুথ। কারণ আমরা তো মিডিয়া কর্মী, আমরা তো জায়গায় জায়গায় যাই, আমরা দেখি তো। সো আল্লাহর অশেষ মেহেরবানি, এগুলো ঘটছে, এগুলো রটছে না, এগুলা ঘটছে, এগুলা হচ্ছে। আমি তো তাদের মুসলমান হিসাবে তাদের ইমানই তাদের প্রশ্নবিদ্ধ। আপনি এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। আপনি কি আমরা মুসলমান নাকি? আমরা মুসলমান হলে কি আমাদের মধ্যে হিন্দুদের রাজত্ব, হিন্দুদের দুর্গা পূজা, আজকে বাংলাদেশের 4 দিন 9 দিন বন্ধ। বাংলাদেশের দুর্গা পূজা উপলক্ষে 4 দিন পুরোপুরি বন্ধ সরকারি গভর্নমেন্ট অফিস। না, ওটা তো 2 দিন তো উইকেন্ড ছিল, 2 দিন সরকারি, 9 দিন বন্ধ পুরোপুরি। না 9 দিন বন্ধ না, আপনার 4 দিন ছুটি ছিল, উইকেন্ডের আগে একদিন পর। ইন্ডিয়াতে মুসলমানদের জন্য একটা দিন বন্ধ দেওয়া হয় না। মুসলিম মানে কোন ঈদ উপলক্ষে সেখানে 9-10 দিন বন্ধ থাকে। আপনি কেন বলবেন না? সেখানে 13% লোক মানে মুসলমান, এখানে 8% লোক মুসলমান হিন্দু। আপনারা দেখবেন না কেন? আপনাদের আমাদের ক্ষতি কোথায়? আমাদের সমস্যা আমরা। এবং আমি থ্যাঙ্কস জানাবো আমি ইয়াকে, কি বলেন নাম, এই সত্য কথা বলতে শুনতে খারাপ লাগবে কেন? ডন ঠিক কথা বলেছে, ডনের কাছে তথ্য আছে। ডন কাজী মোহাম্মদ আলী জিন্নাহর নিজের হাতে তৈরি করা ডন পত্রিকা, বুঝা গেছে? মোহাম্মদ আলী জিন্নাহ নিজের হাতে তৈরি ডন পত্রিকা, সেই পত্রিকা ভুল লিখতে পারে না। নিউ ইয়র্কে আমি জয়নাল ভাইয়ের সাথে শেয়ার করি, এজ এ মিডিয়া কর্মী হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল ভাই, আমরা যেমন আমি নিজেই কয়েকটি পূজা মণ্ডলে ইনভেস্টিগেশন করার জন্য আমরা যাই, মাঝে মাঝে যে যাই না, আমরা দেখি কে বা কাহারা কি করছে, কি হচ্ছে, কি রটছে। আমাদের নিউজ কর্মীরা তো যায় নিউজ করার জন্য। সো ওখানে দেখা যাচ্ছে যে হিন্দু ভাই বোনদের থেকে বেশি আমাদের ভাই বোনরা ওখানে। সো মাঝে মাঝে দেখে হাসিও লাগে, দুঃখও লাগে। ওই যে আপনি কথা বললেন যে এটা এগুলো শুনতে হবে, এজ এ মুসলমান হিসাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই সমস্ত প্রোগ্রামে দেখা যাচ্ছে যে হিন্দু ভাই বোন খুবই কম। এই যে সর্বদলীয় পূজা হয়েছে আপনার ঢাকা ক্লাবে 1 সপ্তাহ লাগে, পুরো 1 সপ্তাহ। তা তো জানেন আপনি নাকি জয়নাল ভাই? হ্যাঁ জানি। এবং আপনার ডাইভার্সিটি প্লাজায় তা তো দেখছেন আপনি, পুরো এখনো চলে নাকি? হ্যাঁ, সেটা তো আমার তো অফিস সেখানে, আমি এখানে 7 দিন থাকি তো সেই জায়গাতে, এবং তো আমার অফিস, আমার বাসা সবকিছু 2 মিনিটের রাস্তা এখান থেকে। তো আপনি তো দেখেনই কারা বসে থাকে। আমি যাই না সেখানে, আমার যেতে হয় না, আমি দেখলেই বুঝি কি হয়। আমি যাই না সেখানে, আই হেট ইট, সোজা কথা। আমি ভাই কোনো লুকোচুরি করে মিথ্যা কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, করবো না। আমি জানি এরা কারা, আমি দেখি, আমি যাই না সেখানে, আমি জানি কারা এরা। ওরা এখানে যাবে, মুসলমানরা যায় সেখানে, মুসলমানরা প্রসাদ খায়। এখন ব্যাপারটা মুসলমানরা শুধু খায় না, তারা ওই হিন্দুদের ওই যেগুলো বানায় তারা সেগুলো খায়। আপনি কিছু কোথায় আছেন মুসলমান? না, ব্যাপারটা হলো এখানে যারা ওই যে সিঙ্গার আছে বা মিউজিশিয়ান আছে, হয়তো বা এজ এ ব্যবসায়িক হিসাবে চিন্তা করলে
ওদেরকে ডাকে বা ওরা যেতে হয়, বা এমনি অন্য যারা যায় এরা যাওয়া উচিত কিনা এটা তাদের বিবেকের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ছে, আল্লাহর কোরআন যখন পড়ে, তাদের যাওয়া উচিত কিনা এটা তাদের বিবেচনায় তাদের থাকা উচিত নাকি ব্রিগেডিয়ার জেনারেল ভাই? জি জি, অবশ্যই অবশ্যই। প্রথম কথা হলো যে সূরা বাকারা 256 নম্বর আয়াতে আছে লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো জবরদস্তি নেই। আপনার সূরা কাফিরুন আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সে পালন করবে। এখন কোন মুসলমান যদি সে নামে মুসলমান হয়ে, আমি আপনার সাথে দ্বিমত ভাই, আমি আপনার দ্বিমত। এটাও লেখা আপনি আছে তো আমাকে কথা বলতে দিলেন না, এতক্ষণ তো আপনি কথা বললেন, আমাকে সব শুরু করলাম, আপনি আমাকে ইন্টারাপ্ট করছেন। লেট মি ফিনিশ। মুসলমানদের, আপনি তো বলছেন, আমাকে সুযোগ দিচ্ছেন না তো। মুসলিম ছাড়া মুসলমানদের জয়নাল ভাই, বন্ধুত্ব করার কোনো সুযোগ নাই। জয়নাল ভাই তাকে সাহায্য করতে পারেন, কিন্তু they cannot be your friend. জয়নাল ভাই, আপনার সময় আছে, ভাইকে বলতে দেন, বলেন ভাইয়া। জি, আমার কথা হলো যে আল্লাহ বলেছে, রসুল আল্লাহ বলেছেন কোরআন দ্বীনে কোনো জবরদস্তি নেই, এবং আমাদের ইসলাম ধর্ম অন্য কাউকে ভাই আপনি চুপ থাকেন। আপনি ইন্টারাপ্ট করলে আমি এরকম টক শোতে আসবো না, কিন্তু আমাকে কথা বলতে না দিলে আমি টক শোতে আসবো না। জয়নাল ভাই চুপ থাকেন। আমি 2টা বাক্য 3টা বাক্য বলতে পারি। বলেন আপনি বলেন ভাইয়া প্লিজ। ব্রিগেডিয়ার ভাই ফোন করেন। ওনার কি হলো আজকে? জয়নাল ভাই আপনি এই ডিস্টার্ব সৃষ্টি করেন কেন? না আমি ডিস্টার্ব করি, আপনি ভুল বলতেছেন। আমি বলছি কোরআনে আরেকটা লেখা আছে। উনি কথা বলতেছেন, ওনাকে ইন্টারফেয়ার করছেন, এটা উচিত না। এটা ইন্টারফেয়ার না ভাই, সরি। রাখেন 1 সেকেন্ড। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব। বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে সম্ভাবনার বাংলাদেশে। আমাদের সাথেই থাকুন। বলেন বাবাকে বলেন। বিরতিতে যান তো। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার নিয়ে আসছি। আপনারা আমাদের সাথেই থাকুন প্লিজ। MN Trading Corp. We provide services such as government trade, airlines, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. ভাইজান, আজকে বোধহয় একটু নেটের কমিউনিকেশনে একটু ইস্যু হচ্ছে, কি কারণে তা বুঝতে পারছি না। আপনার সাথে বলতে চাচ্ছিলেন, বলুন, প্ল্যাটফর্ম আপনার। ব্রিগেডিয়ার ভাই, হ্যালো। উনি তো একটা কথা বলছিল আমাকে, জনাব ভাই বলছে, কিন্তু তারপর শব্দ আসেনি। হ্যালো, কল দেন। এখন আমরা তো লাইভে, আপনি শুনেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম নিয়ে আমরা রিসার্চ প্রোগ্রাম যখন করব, বিভিন্ন ধর্ম নিয়ে যখন প্রোগ্রাম করব, সেটা ঠিক আছে। এখন রব্বুল আলামিন আমাদেরকে, শুনেন, আমি তো এমন কিছু বলিনি যে ওনাকে ইন্টারাপ্ট করিনি। শুনেন, আমি কথা শেষ করি জয়নাল ভাই, আমি বুঝছি আপনার কথা।
সবার মন মানসিকতা সবার তো একরকম না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক ধরনের হিসেবে আমরা পৃথিবীতে আসিনি। এখন আপনি যে কথাটা বলছেন আপনার গ্রন্থিতে বা আপনার দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে, প্রত্যেকের একরকম। ব্রিগেডিয়ার জেনারেল ভাই, আপনার লাইনে বোধহয় একটু ডিস্টার্ব হচ্ছে আজকে। আপনি কি আমাদের ডিস্টার্ব করছে? এখন শুনতে পাচ্ছি জি, আমারটা মাঝে মাঝে দেখছি আমি কানেকশন, আমার এই এলাকায় কোনো সমস্যা থাকতে পারে। যাই হোক, কোনো অসুবিধা হতেই পারে। আমি আপনার প্ল্যাটফর্মে এখন বলুন কি নিয়ে কথা বলবো? আপনারা তো আমাকে যদি কথা বলতে না দেন তাহলে ডাকেন না, ডাকবেন না আমাকে। যদি ডাকেন তাহলে কথা বলতে যাবে। আমি কথা বলতে থাকলে যে প্রতি 2 সেন্টেন্স পর পরে যদি 2-3 বাক্য যদি ইন্টারাপ্ট করা হয় আমাকে, তো আমি কথা বলবো কখন? না, আপনি প্ল্যাটফর্ম আপনার, আপনি কথা বলেন। কি শুনতে চান বলেন, কি জানতে চান বলেন। আপনাকে এই যে ধর্ম নিয়ে কথা হচ্ছিল, আমি ধর্ম নিয়ে কথা বলছি যে ইসলামে আমি 2টা কোরআনের আয়াত উল্লেখ করছি। একটা হলো লা ইকরাহা ফিদ-দীন। জি, আপনার নেটে কোনো ঝামেলা আছে আজকে বা ইন্টারনেটে কোনো ডিস্টার্ব হচ্ছে, আমরা আপনাকে ফেল করছি বারবার। আমরা দুঃখিত দর্শক শ্রোতা আপনাদের সবার কাছে। জয়নাল ভাই, আপনি একটু চালিয়ে যান। এখন তো উনি কথা বলছেন, ওনার লাইনটা বন্ধ হয়ে গেল। উনার লাইন তো আসছে না, ওনার কথা আসছে না। না, কথা লাইনের সমস্যা, আপনাকে একটু লাইনের সমস্যা আছে। ওই যে এখন লাইনের সমস্যা আছে, আমরা তো এইভাবে করতে পারবো না। আপনি বাংলাদেশের বন্ধু সুলভ খবর আছে। জি, আমি ওখানে আল্লাহ বলছেন যে দ্বীনে কোনো জবরদস্তি নেই। সূরা কাফিরুন আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি কারো ধর্মের উপর জবরদস্তি করতে চাই না। যে যার ধর্ম পালন করবে, এবং আমি যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম পালনের অধিকার রয়েছে। আল্লাহ যেখানে জবরদস্তি করতে নিষেধ করেছেন যার ধর্ম পালন, সেখানে আমি অন্য ধর্ম ইন্টারনেট সমস্যা আমার। ব্রিগেডিয়ার জেনারেল ভাই, আপনাকে আমরা মিস করছি। আপনার কথা আসে আবার জয়েন করবে ইনশাল্লাহ। আপনারা ওনাকে অপশন রাখেন, দর্শক দেখুক যে ওনার লাইনটা আসতেছে না। এইভাবে প্ল্যাটফর্ম চলে না। ঠিক আছে, আপনার কথা বলি, আমি কথা বলি, আমরা কথা বলি। বন্ধু সুলভ যে রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশের অবস্থান নিয়ে বাংলাদেশকে কিভাবে দেখছে, এবং বাংলাদেশ সরকার বর্তমানে ইন্টারিম সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এভাবে বাংলাদেশ কি কত দূরে যাবে বলুন? আপনার লাইনটা এত ডিস্টার্ব করছে কেন বুঝতে পারছি না। আপনার লাইনে খুব ডিস্টার্ব হচ্ছে আজকে। এনিওয়ে, আমি যেটা বলছিলাম সেটা হলো যে কেউ কারো ধর্মের ব্যাপারে জবাজবি করতে পারে না। তবে মুসলমান হয়ে হিন্দুদের পূজায় যাওয়া এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত কাজ আমি মনে করি। যারা যাচ্ছে তাদের ধর্মীয় চেতনা কতটুকু, তাদের ধর্মীয় বিশ্বাস কতটুকু, এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। তো সেটা তো ভিন্ন কথা। আমি তো তাকে যদি যায়, আমি কি তাকে জোর দিয়ে তাকে বাধা দিতে পারবো? আমি বাধা দিতে পারবো না। তার মনে যেহেতু মুসলিম চেতনা নেই, ইসলামী চেতনা নেই, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি আল্লাহ এবং রসুলের নির্দেশনা আমল করার যাদের কোনো চেতনা নেই, তাদের তো মুসলমানিত্ব প্রশ্নবদ্ধ। তারা তো নামে মুসলমান, বা হাদিসে আছে যে আমি প্রত্যেকটা ব্যক্তিকে মুসলমান হিসেবে জন্ম দিয়েছি, তাদের বাবা মা তাদেরকে খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী বানায়। তো যারা মুসলমান হয়ে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে, বিশেষ করে মূর্তি পূজা, এরা জনভাইকে আমি বলতে শুনেছি রসুলের কিন্তু আপনার জিহাদি ছিল মূর্তি পূজার বিরুদ্ধে। এবং জনভাই যে বলেছেন যে এই মক্কা বিজয় 8ম হিজরিতে মক্কা বিজয় রসুল ইসলাম
যাই হোক, আমি সেটা ভুল নামটা ভুলে গেলাম, যে রসুল ইসলাম 360টা মূর্তি একটা করে আপনার ইন্নাল হক ভুলে যাচ্ছে অনেক কিছু, যে সত্য বিজয় হচ্ছে মিথ্যা বিলোপ, সত্য হচ্ছে মিথ্যা বিজড়িত হয়েছে, মিথ্যা বিজড়িত হবেই। তো রসুল ইসলাম একটা একটা করে লাঠি দিয়ে মূর্তি ভেঙেছেন, 360টা মূর্তি একটা করে ভেঙেছেন, উনি ধাক্কা দিয়ে যে লাঠি দিয়ে ফেলে দিয়েছেন। রসুলের জিহাদি কিন্তু ছিল আবু জেহেল আবু লাহাবের মূর্তির বিরুদ্ধে। তো আমরা মুসলমান হয়ে সেই মূর্তি পূজায় কি করে অংশগ্রহণ করি, এটা আমি চিন্তা করতে পারি না। তাদের মুসলমানিত্ব প্রশ্নবিদ্ধ, এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ করেছেন। ওনারা যদি নিজে মুসলমান দাবি করেন তাহলে ওনাদের মুসলমান ধর্ম চলতে হবে, আর ওনারা যদি না চলেন, ওনারা শুধু নামে মুসলমান থাকতে চান, এটা তাদের ব্যাপার, আমার কিন্তু কিছু বলার নেই। তবে আমি নিন্দা জানাই এই ধরনের কর্মকাণ্ড যেখানে। আমি একইভাবে কথাটা বলছিলাম যে আপনি মুসলমান হয়ে ওখানে যাইয়া ওদের পাশা পর্যন্ত আপনারা খাবেন, এটা তো আমাদের জন্য, আমি অন্তত আমার আত্মহত্যার সামনে মনে করি আমি। তো সেই অবস্থায় আমরা কিভাবে বলতে পারি যে আমরা খুব সমস্যা নেই, আমার ইউনুস সাহেব সব ঠিক করবে? ইউনুস সাহেব কাকে দিয়ে ঠিক করবে? কাকে দিয়ে? এরা কারা? এরা তো এখান থেকে পয়সা এনে নিউ ইয়র্কে এসে আশ্রয় নিয়েছে এবং এখানে এসে এরা এগুলা করে। একটা মাত্র এখানে কত লোক আছে হিন্দু? এখানে 838টা, মানে 38টা হয়েছে শুধু পূজা মণ্ডপ নিউ ইয়র্কে আশেপাশে। সেরা জয়নাল ভাই কিন্তু সঠিক তথ্য শুধু বাংলাদেশিদের কথা বলছে, বাংলাদেশিদেরই 38টা না, এখন টোটাল বোধহয় প্রায় 60টার মতো। 60টা, তাহলে বুঝেন আমাদের। এবং এই ফাইন্যান্সটা কে করে? টাকাটা তার কোথা থেকে আসে? আপনার আমাদের টোটাল যে 60টা পূজা মণ্ডল বলছি আমি, এটা আমাদের ইন্ডিয়ানদের আর কি, ইন্ডিয়ান বাংলাদেশি এবং ইন্ডিয়ান সহ টোটাল 60টা বা 61টা। একটা তথ্য আমি দিই এখানে ভাই, মানে নির্বন্ধ ভাই, যে ইন্ডিয়ান হিন্দুর বলতে সমস্ত হিন্দুরা কিন্তু মনে করবেন না তারা মানে মারাঠার হিন্দুরা কিন্তু এই পূজা করে না। দক্ষিণ ভারতে শুধু বাঙালি মন্দির, যারা বাঙালি হিন্দু, বাংলা ভাষী হিন্দু, তারা শুধুমাত্র দুর্গা পূজা করে, জানি আমি, আর অন্য কোথাও করে না ভারতের। না, জানি এবং দুর্গা সম্বন্ধে খুব বাজে মন্তব্য করে। তারা শুধু বাংলাদেশ এবং পশ্চিম বাংলার কিছু আছে। তো সেখানে এতগুলা পূজা মণ্ডপ কেন করে? কোথায় ফাইন্যান্সার আসে, কিভাবে আসে? এগুলো আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এগুলো নিয়ে আমাদের আলোচনা করাতে আমাদের দেশীয় পরিস্থিতি না প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এনিওয়ে, আমাদের প্রয়োজন নেই। আমাদের কথা হলো, আমাদের যে বন্ধুসুলভ রাষ্ট্রগুলো, আমি যে কথাই গেছিলাম, যে বিশ্বের অনেক রাষ্ট্র এখন বাংলাদেশ সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইউনাইটেড স্টেটস, কানাডা এবং ব্রাজিল, কিন্তু আমাদের সমস্ত ডেমোক্রেসিতে বিশ্বাস করে এমন সমস্ত সব দেশ পৃথিবীর, হ্যাঁ, শুধু সোভিয়েত ইউনিয়ন এবং ইন্ডিয়া বাদ দিয়া চীন পর্যন্ত আমাদের সমর্থন করে। এখন আমাদের দেশের কিছু লোকজন যে ধরনের গুঞ্জন রটাচ্ছে, আমাদের দেশের কিছু লোকজন যে ধরনের গুঞ্জন দেশে এবং দেশের বাহিরে রটাচ্ছেন, এবং এই কথাটা আমি কিভাবে আপনার কাছে জিজ্ঞাসা করি জানি না, তারপরও চলে আসছে। সরকারের আওতাধীন থাকার, বর্তমান সরকারের হোক, আর্মির আওতাধীন হোক, তাদের কাস্টডিতে থাকা লোকজন বাইর হয়ে আবার বিদেশে চলে আসছে। তারা এসে যে ধরনের কর্মকাণ্ড করছে, এতে দেশের মান সম্মান কোন দিকে যাচ্ছে? আমি দুঃখিত, আমার আজকে নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। কোনো অসুবিধা নেই, হবে। এটা আমাদের, এটা সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক, বর্তমান সরকারের আওতাধীন অনেক লোকজন গত সরকারের, যেমন
বা ঢাকার পুলিশের হাইকমান্ড ডিসি জনাব হারুন সাহেব বর্তমানে আমেরিকাতে বাস করেন। সে তো বর্তমান সরকারের কাস্টডিতে ছিল, সে কিভাবে চলে আসলেন? এমন অনেক বাগা বাগা লোকজন হাইকমান্ড, তারা সরকারের কাস্টডিতে থাকা সত্ত্বেও তারা দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশের লোকজনের ল্যামলাইটে আসতে হয় না, কোর্টে যেতে হয় নাই, তাদেরকে কোর্টে নেয় নাই। কিন্তু এটা তো সরকারের মান সম্মানে ক্ষুণ্ণ হলো। তারা বিদেশে এসে গত সরকারের পক্ষে বন্দনা করছে। জি, এবং যা আমি এবং আমেরিকাতে এসে আমেরিকার একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমেরিকাও জানে না তারা যে আমেরিকাতে চলে আসে। অবশ্যই আমেরিকা জানে, বর্তমান FBI জেনে গেছে, CIA জানছে, সবাই জানে, কিন্তু তাদের ভিসা ছিল বা যেভাবে হোক তারা বর্তমানে আমেরিকাতে বাস করছে। বাট হয়তোবা তাদের আগের কত সিটিজেনশিপ ছিল বা রেসিডেন্স ছিল, এমন কিছু ছিল কিনা তা জানি না। তারা অনেকেই এখন আমেরিকাতে বাস করছে এবং গত সরকারের জন্য তারা অনেক কিছু করতেছেন। এতে কি মন্তব্য করবেন? উনি তো নেই, ওনার আউট, স্ক্রিন আউট, উনি নাই তো এখানে। আপনাকে বলছি? আমাকে বলছেন? আমি তো আমার নিজের প্রশ্ন হচ্ছে, আমি পত্রপত্রে দেখেছি যে এই সরকারের আমাদের যে মানে যে গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছেন, অর্থাৎ ইউনূস সাহেবের মানে অধীনে নেতৃত্বে, এখানে ভিতরেই কিছু কিছু লোক আছেন যারা এদেরকে বিদেশে আসতে সাহায্য করেছেন, এবং এরা নাকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এদেরকে আউট অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের বাইরে ফেলা দিচ্ছে। ইন্ডিয়া বহুত লোক এসে এদের মাধ্যমে। তাইলে কিভাবে হবে? আমার কথা সেখানে, আমি সেটার জন্য আপনারা আমাকে অত ভুল বুঝেছেন। আমি এটাই বলেছি যে আমাদের দেশটা স্বাধীন রাখবো, কাকে দিয়ে রাখবো? যদি আমাদের মধ্যে ওদের লোক থাকে, যে আমরা টাকার বিনিময়ে যদি আমরা এই সরকারের ব্যর্থ করার জন্য কি শুধু। ভাই আপনার ফোনটা ঠিক রাখেন, ফোনটা চতুর্দিকে নড়ছে। আমি অ্যাঙ্গেল করতে ঠিক কোনটা ভালো দেখাচ্ছে আপনাদের, এটা চেষ্টা করছি বের করার। আপনার কোনটা ভালো দেখতে পারেন। নেটে আমরা বেশিক্ষণ থাকবো না, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব, কারণ নেটওয়ার্কের ইস্যু। আপনার আরেকদিন আমরা আপনার সাথে আলাপ করবো। বিলের সাহেবকে কথা বলার সুযোগ দিন, উনি কথা বলুন, যেহেতু উনি কথা বলার সুযোগ পাননি। হ্যাঁ, আমরা একটা কথায় আসি যে বর্তমান সরকারের থাকা কিছু আয়তাধীন, এটা কিভাবে জবাব দিবেন জানি না, অন্যভাবে নেবেন না। আপনি সরকারে ছিলেন, এখন আপনি জানেন ভালোভাবে এই যে আর্মির কাস্টডিতে থাকা লোকজন, তারা কিভাবে এখন, তারা যদি কাস্টডিতেই থাকে তাহলে তো তারা জেল হাজতে যাওয়া উচিত, এবং তারা বাই ল তারা জাজের কাছে যাওয়া উচিত এবং জেলখানে যাওয়া উচিত। কিন্তু তারা তা না করে তারা ডাইরেক্ট JFK এয়ারপোর্ট, লস এঞ্জেলস এয়ারপোর্ট এবং বিশ্বের নামি দামি এয়ারপোর্ট পার হয়ে তারা এখন আমেরিকাতে বাস করছে, কানাডাতে বাস করছে। এদেরকে আমার কাছে যে আর্মির কাস্টডি যাকে কতজন ছিল, তারা কারা ছিল, এই ধরনের, আমি যেহেতু জাস্ট মুক্ত হয়ে আসার পরে আমাকে তো এগুলো পরিস্থিতির সাথে ধাতস্থ হয়ে আমি ওগুলো ঠিক ফলো করতে পারিনি যে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর তত্ত্বাবধানে কারা ছিল, কতজন ছিল আর্মির কাস্টডিতে এবং কারা মুক্ত হয়েছে, আমি জিনিসটা ঠিক সঠিকভাবে ফলো করতে পারিনি। তবে যদি সেনাবাহিনীর কাস্টডি থেকে যায়, সেনাবাহিনী তো আমি 30 বছর সেনাবাহিনীতে থেকেছি, কখনোই দেখিনি এরকম যে সামরিক বা বেসামরিক কোনো ব্যক্তি চাকরি নেই, আপনার জুলুম অত্যাচারের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত সেনাবাহিনী তো আশ্রয় দেওয়ার কথা নয়। আমি জানি না এটা সত্যিকার ঘটনাটা কি, আমি এবার খতিয়ে দেখিনি। আমার যখন এই পরিস্থিতির কথা বলছেন তখন আমার মানসিক অবস্থা ছিল না এই ব্যাপারে সঠিক তদন্ত করা, সঠিক খোঁজ নেওয়ার। তো যদি সেনাবাহিনী, আমি মনে করি না কোনো অপরাধীকে জেনে শুনে সেনাবাহিনী কখনো আশ্রয় দিবে। আমি এই সেনাবাহিনীকে চিনি 30 বছর থেকেছি,
আমি সেনাবাহিনী জেনারেল অধিকাংশই এখন আমার ছাত্র। এই প্রশ্ন তো আমাদের নিজের কাছেও, যে বাংলাদেশ সেনাবাহিনীর কি আদর্শ আছে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মাটির পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে? এবং এই যে সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, ঐক্যের প্রতীক। কিন্তু তাদের ছত্রছায়ায় কিছু লোক এখনো কি আছে যে এদেরকে আশ্রয় দিয়ে এবং প্রথম যে ছত্রছায়া কথাটা বললেন, যে ছত্রছায়া কথাটা বললেন, আমি ঠিক বললাম তো এবার সঠিক তথ্য নিয়ে মন্তব্য করতে পারবো না। সেনাবাহিনী আমার জ্ঞান মতে, আমার বিশ্বাসে সেনাবাহিনী কোনো বাইরের অপরাধীকে তো আশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই, আর আদৌ দিয়েছে কিনা এটা নিশ্চিত কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনীর আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি যে মন্তব্যটি করছেন যে বাংলাদেশের সপক্ষে থাকা, বাংলাদেশের মাটির জন্য যুদ্ধ করা, বাংলাদেশের জনগণের জন্য যুদ্ধ করা যে সেনাবাহিনী, তারা তো এই সমস্ত কাজকর্মে লিপ্ত থাকা উচিত না, এটা আমাদের ধারণা, বাংলাদেশের মানুষেরও ধারণা। কিন্তু তারা কিভাবে আসছে, কিভাবে করছে, এক আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তারা জানেন। আপনি কি বলবেন জয়নাল ভাই? আমি আর এখন যেহেতু সময় অভাব হয়ে গেছে, আমি আর কারণ মানে নাজামাত হয়ে গেছে, আমার চলছে এই মুহূর্তে, যেটার সময় জামাত হয়। আচ্ছা, এখন আমি কন্টিনিউ করতে পারবো যেহেতু জামাতের, যদি আপনি ইফ ইউ অ্যালাউ মি, তাহলে আমি কথা বলতে পারি প্লিজ। আচ্ছা, আমি ওটা নিয়ে বলবো। আপনি আমাকে একটু ইঙ্গিত দিয়েছিলেন যে পাকিস্তানের করাচিতে একটা মানে প্রোগ্রাম হচ্ছে, 3 দিন ব্যাপী একটা সম্মেলন হচ্ছে বাংলাদেশ, ইসলামাবাদ, সরি। তো আপনি তো একটু নিজে একটু ডিটেলস বলেন সেখানে কি কি আলোচনা হতে পারে? সেখানে আমাদের ইস্ট এশিয়া শুধু সার্ক নয়, ইস্ট এশিয়া, আমাদের ব্রিগেডিয়ার সাহেব এখন আছেন মনে হয়, উনি কথা বলতে পারবেন। ব্রিগেডিয়ার সাহেবের কে এখন দেখা যায় কথা বলতে পারবেন মনে হয়। ব্রিগেডিয়ার ভাই, আপনার আপনাকে যে কথাটা আপনি বলতে চাচ্ছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী তো এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কথা না, এবং এটা যারা মাটির জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশ স্বাধীনের হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা বাংলাদেশকে রক্ষার্থে যুদ্ধ করে আসছে, কিন্তু তাদের ছত্রছায়ায় আমার যে প্রশ্ন ছিল, এটা তো হওয়া উচিত না, করা উচিত না। কিন্তু আসলে হয়েছে অপপ্রচার, এটা একটা খতিয়ে দেখার ব্যাপার আছে। আমি যেহেতু বলছি যে আমি বারবার বলছি আমি আমার প্রত্যক্ষ জ্ঞান নেই, কারণ আমি তো মুক্তির পরে আমার। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আমি এই ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই, সেনাবাহিনী কোনো অপরাধী কখনো আশ্রয় দেওয়ার কথা নয়। আমি দৃঢ় বিশ্বাস করি সেনাবাহিনী কোনো অপরাধীকে জেনে শুনে কোনো আশ্রয় দেয়নি। আর সেনাবাহিনীতে চাকরিরত যারা আছে, তারা যারা অপরাধীদের সাথে সম্পৃক্ত আছে, তাদের ব্যাপারে নিশ্চয়ই সেনাপ্রধান নিয়েছে বা নিচ্ছে। আপনারা দেখেছেন অনেকে চাকরি থেকে আপনার বরখাস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত হয়েছে, মেজর জেনারেল চাকরি থেকে অকালীন অবসর দেওয়া হয়েছে। তো সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি কোন রকম অপরাধ থেকে দেখেন, সেটার ব্যাপারে যার বাহিনী প্রধান ব্যবস্থা নেবে। কিন্তু বেসামরিক কোনো ব্যক্তি সামরিক বাহিনীর ছত্রছায়ায় সেনাবাহিনীর আশ্রয় নিয়েছিলেন এবং তাদের ছত্রছায়া বা তাদের আশ্রয়ে, তাদের প্রশ্রয়ে, তাদের মদতে পালিয়ে গেছে, এরকম আমি বিশ্বাস করতে পারি না। আমি সঠিক তথ্য নেই, আমি সঠিক মন্তব্য করবো না। আমি বিশ্বাস করি না অপপ্রচার হতে পারে বলে আমি মনে করি। জি, সুনির্দিষ্ট তথ্য কে ছিল, কোথায় ছিল, কার আন্ডারে ছিল, এগুলো সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমি শুনিনি। আমি খালি ভাষাভাবে এই শুনছি সেনাবাহিনীর ছত্রছায়ায় অপরাধীর আশ্রয় নিয়েছে, কিন্তু এটা সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু আমি পাইনি। আপনি যে তথ্য জানেন, এই তথ্যগুলো আমরাও জানি, কিন্তু সুনির্দিষ্ট তথ্য যদি সেনাবাহিনী প্লাস না করে, তাহলে তো সেনাবাহিনীর এই যে পোশাকটা এবং সেনাবাহিনীর যে মার্ক, এটাতে চাপ লাগে। আমি সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করব এ ব্যাপারে, যদি এরকম মাঝারি কথা চলছে, সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করার জন্য আমি সেনাপ্রধানকে অনুরোধ করব। কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের, বাংলাদেশের 18 কোটি মানুষের এবং বাংলাদেশের
এই দেশের গর্বের ধন। জি, কিন্তু এবং সমস্ত বিশ্বে এদের নাম দিয়ে যদি যারা ক্রিমিনাল, যারা খুনি, যারা মানুষের রক্ত শোষা, তারা যদি পার হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ কি আশা করবে বলুন? অবশ্যই অবশ্যই, যদি এটা হয়ে থাকে এটা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, কাম্য নয়, গ্রহণযোগ্য নয়, অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত। তবে আমি এখনো তারা বিদেশের মাটিতে এসে বাংলাদেশকে, বাংলাদেশের সেনাবাহিনীকে ওয়াশ করছে এবং বাংলাদেশকে ওয়াশ করছে, বাংলাদেশ বর্তমান সরকারকে ওয়াশ করছে। এটা তো দুঃখের ব্যাপার। আমি জিনিসটা খতিয়ে দেখবো। আপনি যেহেতু আমি জানা ছিল না যে আপনি কি বলতে চাচ্ছেন যে বেসামরিক অঙ্গনে অপরাধী ব্যক্তিরা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলতে চাচ্ছেন? জি, আমি জিনিসটা খতিয়ে দেখবো, আমি অনুসন্ধান করে দেখবো, আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে দেখবো ঘটনার সত্যতা কতটুকু। যদি আপনার সাথে কখনো কথা বলার সুযোগ হয়, আমি আমি কি তথ্য পেয়েছি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আপনাকে আমার মনে হচ্ছে উনি বলতে চাচ্ছেন আপনার ভাই, যে উনি বলছেন যে সেনাবাহিনীর কারো সহযোগিতায় এই অপরাধীরা বাংলাদেশের বাইরে চলে আসতে সক্ষম হয়েছে। আসলে আমি বলবো না, তাদের সহযোগিতায়, তাদের কাছ থেকে কিছু পেয়ে এটা এরকম কথা পত্রিকা। এই যে আপনার তথ্যগুলি দিচ্ছেন, এই তথ্যগুলি সত্যতা কতটুকু? সেনাবাহিনীর মদদে এখানে প্রমাণ যে এবার কিভাবে আসলে এখানে, আর তারা যে হাল সেনাবাহিনী তো বিমানবন্দর নিয়ন্ত্রণ করে না, আর সেনাবাহিনী তো বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ করে না। এটা বলে না, কিন্তু এটা বলে যে যদি বাইরে গিয়ে থাকে কোন ব্যক্তি, এটা বাইরে থেকে বাইরে চলে যেতে পারে। সেনানিবাসে সমস্যা ওটাই যে লাইনটা নষ্ট না, নেটওয়ার্কে ইস্যু, নেটওয়ার্কে ইস্যু থাকতেই পারে। আচ্ছা দেখে এখন আপনি ইসলামাবাদ সম্পর্কে বলেন, যেটা বলছে পাকিস্তানে আমাদের ইস্ট এশিয়া নিয়ে, এশিয়ার ভিতরে মহাশক্তিধর রাষ্ট্রগুলো নিয়ে একটি সেমিনার হচ্ছে ইসলামাবাদে। সেখানে আমাদের বাংলাদেশও আছে, যাবে। এখন এর ভিতরেই বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কথা উঠছে। সো আপনি পাকিস্তান একটি অ্যাটমিক শক্তিধর রাষ্ট্র, আপনি চিন্তা করুন। আর কিছু লাগবে না, আমি একটু কিছু মন্তব্য করতে পারি। কিছুটা আমি জানি, কিন্তু আমি ফুল জানি না। আমি যেহেতু বিভিন্ন কারণে ব্যস্ত থাকার জন্য আমি এদিকে মন দিই নেই আর কি। আমি বাংলাদেশকে নিয়ে বেশি স্টাডি করি। তো আমি এতটুকু মনে, বাংলাদেশ এবং পাকিস্তান আমরা একসময় এক ছিলাম, এবং মুসলিম হিসাবে তাদের একটা ফ্যাসিনেশন আমাদের প্রতি আছে। আমরা কিন্তু শেষ করব, কুইক আপনি শেষ করে দিন। রাইট, শেষ করবেন। তো এই জন্য আমি মনে করি পাকিস্তান এবং বাংলাদেশ ইজ কামিং টু ক্লোজার। আমরা অনেক কাছাকাছি এসেছি, এবং এটা শেখ হাসিনার সময় এটা শুরু হয়েছিল, পরে হাসিনা ইন্ডিয়ার সাথে পড়ে এখান থেকে সরে গেছে। এখন এই গভর্নমেন্ট এসে আবার নতুন করে একটা উদ্যোগ নিয়েছে, পাকিস্তান সরকার উদ্যোগ নিয়েছে, আমাদের সঙ্গে উদ্যোগ কি জানি না, তবে পাকিস্তান উদ্যোগ নিয়েছে একটু কাছাকাছি আসার জন্য, যাতে দুইটা রাষ্ট্র কমপক্ষে ভালো ফ্রেন্ডলি রিলেশন তৈরি হয়, মানে কর্মবহ, ওয়ার্কেবল, মানে যেন মানে এমন নয় যে সম্পর্ক মুখে মুখে, যাতে ব্যবসায়িকভাবে আমরা দুইটা দেশ আরো কাছাকাছি আসতে পারি, এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই উদ্যোগের অংশ হিসাবে হয়তো এই সেমিনারটা হয়েছে বলে আমি মনে করি। বাকিটা আপনারা জানেন, যেহেতু আপনারা। ইনশাআল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল ভাই, আপনার লাস্ট ওয়ার্ড বাংলাদেশের। উনি নাই। ওকে, দেখা যায় না। প্রিয় দর্শক, আমরা সম্ভাবনার বাংলাদেশ শেষ করছি। আপনারা যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএস এর সাথে থাকুন। মিলেনিয়াম টিভি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে, এবং স্মার্ট টিভিতে, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু, আপেল টিভি এবং হরাইজন স্যাটেলাইটে। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com। প্রোগ্রাম শেষ করি, কারণ আপনাকে দেখা যায় না।
এই জন্য আমরা আর করলাম যে না, যেহেতু উনি যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।